সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ধূপগুড়িতে ফের ভয়াবহ আগুন, ভস্মীভূত 7টি দোকান। জলপাইগুড়িতে বৃদ্ধার কাটা মাথা খুঁজতে ড্রোনের সাহায্য। তৃণমূলের 15 বছরের শাসনকালে দুর্নীতি আর অব্যবস্থার চার্জশিট প্রকাশ করল বিজেপি। জলপাইগুড়িতে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, চিন্তায় মৃত্যু কৃষকের। এবার আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাত্রিবেলায় ধূপগুড়ি ব্লকের ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গেট বাজারে ভয়াবহ আগুনে 7টি দোকানঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন বাড়ি ফেরার পথে একটি দোকানে আগুন দেখতে পান। কাঠ এবং টিনের দোকান হওয়ার কারণে মুহূর্তের মধ্যেই আশেপাশের দোকানঘরগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গালামাল, সেলুন, দর্জি, সেলাই এবং ফাস্ট ফুডের দোকান সহ 7টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দোকান মালিকরা জানান, আগুন লাগার খবর পেয়েই ছুটে আসেন তারা, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। পুলিশের তদন্তে জানা যেতে পারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে কিনা। ব্যবসায়ীরা জানান, আগুন তাদের সংসারের একমাত্র সম্বল হারিয়ে দিল। এখন কিভাবে তারা সংসার চালাবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না। লাগার পরে রতন পঞ্চায়েত টের পাইছে শব্দ হচ্ছে, পরে চিল্লা হল্লা করলো, পরে আমরা সবাই দৌড়িয়ে আসলাম। আগে বিপরীত আগুন, তারপর চিল্লা হল্লা করার পরে তোমাকে আমি ফোন করলাম। 7টা দোকান, ওখানে পান সুপারি দোকান ছিল খাওয়ার, এবার বাচ্চাদের খাওয়া দাওয়ার কালামাল গিয়া ছিল, মিলারি দোকান ছিল, তারপরে শিলের দোকান ছিল। এখন তো আমরা তো দোকান বন্ধ করে বাড়িতে যাই, বাড়ি থেকে মানে এইখান থেকে ফোন গেল বলে দোকানে আগুন লাগছে। আমরা আইসা দেখি অলরেডি আগুন লেগে আছে। ফায়ার ব্রিগেডে ফোন করা হলে ফায়ার ব্রিগেড আসলো, আসার পরে দেখি সব দোকান পুড়ে গেল। আমার দর্জির দোকান, মেশিন ছিল 3খানা, মানুষের কাপড় ছিল, বানানো প্যান্ট শার্ট, আবার অর্ডারি প্যান্ট শার্ট, সব মিলে 2-2.5 লাখ টাকার মোটামুটি কাপড় ছিল, সব শেষ। আবার এক্সট্রা দোকানটাও শেষ। এই আপনার এই ব্যবসার উপর দিয়ে সংসার? আমার এইটার উপর দিয়ে সংসার। তাহলে এখন কি করবেন? এখন তো পুরো চাই সরকারের কাছে কিছু আর্থিক সাহায্য চাচ্ছি, যেমন আমরা করে খাইতে পারি, না হলে তো আমরা পথে বসে যাবো। প্রশাসনিক কেউ এসেছিলেন এখানে? রাত্রে ফায়ার ব্রিগেড আসছিল, তারপরে ধূপগুড়ি থানার। এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি। গত রাত্রে এখানে আগুন লেগেছিল, তো আগুন লাগানোর কারণটা এখনো বোঝা যায়নি। জয়েন্ট বিডিও সাহেব এসে ইন্সপেকশন করে গেছেন, আমিও আসলাম, দেখলাম সত্যি খুব মানে খারাপ অবস্থা। 6-7টা দোকান, ওরা সবাই অনেকে ছোট দোকানদার, কিন্তু মানে অনেক টাকার আর কি জিনিসপত্র পুড়ে টুড়ে গেছে। ওদের মানে মানসিক অবস্থা ভালো নয়, ঠিক আছে। তো তো দেখা যাক সরকারিভাবে কি ইয়ে করে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যের হাট এলাকায় সামিজা খাতুন নামে এক বৃদ্ধার কাটা মাথা খুঁজতে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকালবেলায় বৃদ্ধার দেহ উদ্ধার হয়, কিন্তু মাথা পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার দেহ কাটা অবস্থায় পাওয়া যায়, মাথা কেটে নেওয়া হয়েছে। পুলিশ দিনভর গোটা তল্লাটে চষে বেরিয়েছে। আনা হয় কুকুর, ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়। রাতেও চলে তল্লাশি, কিন্তু মাথা উদ্ধার না হওয়ায় সকাল থেকে ড্রোন নামিয়ে শুরু হয় পুনরায় তল্লাশি। ঘটনার পর থেকে নিখোঁজ বৃদ্ধার এক জামাই, বৃদ্ধার এক মেয়েকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, এমনটাও খবর। একসঙ্গে পুলিশ চালাচ্ছে তদন্ত। এখনো আপনার মায়ের মাথা পাওয়া গেল না, এটা কি বলবেন? এটা নিয়ে তো এখনো তো তদন্ত করতেছে পুলিশ প্রশাসন, এবং মনে করো অনেক কিছু খোঁজাখুঁজি হচ্ছে, আমরাও নিজে খুঁজছি, এখনো পাওয়া যায়নি, এখনো চলতেছে তদন্ত। আচ্ছা, আপনার বোনকে পুলিশ উঠাই নিয়ে গেল, এটাকে কি বলবেন? এটাকে দেখো, যেহেতু আমার জামাইবাবুকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, আচ্ছা, সেই সূত্রে দিদিকে উঠাই নিয়ে গেল। আচ্ছা, এখন ওইখানে কি হবে কি না এটা তো আমি বলতে পারবো না, ওখানে কি পুছপাছ করবে। হ্যাঁ, আপনার জামাইবাবু এখন কোথায়? ও এখন তো নাই, বাড়িতে নাই, সকাল 6টা থেকে বাইরে হয়েছিল, এখনো বাড়ি এসে ফিরেনি। আচ্ছা, ফোন করছিলেন? ফোন তো নাই ওর। ফোন নাই? না। কি নাম আপনার জামাইবাবু?
ওর একটা নাম আলামিন হক। আলামিন হক। হ্যাঁ। আপনার দিদির নাম? আমার দিদির নাম হাসনা খাতুন। হাসনা খাতুন। ঠিক আছে। ওর একটা নাম আছে আবার শ্যামল হাজরা। শ্যামল হাজরা। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে বিজেপির চার্জশিট নিয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় বলেন, তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালে মাফিয়া রাজ, নারী সুরক্ষার অভাব, শিল্প ও স্বাস্থ্যের বেহাল দশা। বিজেপির চার্জশিটে তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশের সহায়তা, নারী নিরাপত্তার অভাব, শিল্প গড়ে না তোলা, চাকরির দুর্নীতি সহ নানা অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, উত্তরবঙ্গে চা শিল্পের দশার তলানিতে প্রচুর বাগান বন্ধ। আমরা ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বর্তমানে যে আপনারা জানেন যে 26-এর যে রাজনৈতিক রাজ্য স্তরে আমাদের প্রদেশ কার্যালয়ে আমাদের দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সহ তার টিম এই বিষয়ের উপরে সামগ্রিকভাবে গোটা রাজ্যে 15 বছর ধরে চলা যে অপশাসন, অপসংস্কৃতি আর তার বিষয় রেখেছেন। আমরা আজকে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় যে 8টি বিধানসভা কেন্দ্র আছে, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, মালবাজার বিধানসভা কেন্দ্র এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। এই 8টি বিধানসভা কেন্দ্রে এই 15 বছর ধরে তৃণমূলের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের যে মানে অংশাংশ, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে এই অপশাসন চলছিল তার যে ভগ্নাংশ এই আমাদের 8 বিধানসভা মধ্যেও পড়ে রয়েছে। আর তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। উল্লেখযোগ্য কোনো শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি। সরকারি ক্ষেত্রে তো এই সরকারের কিছু করার ক্ষমতা নেই, 15 বছর ধরে বাংলার মানুষ দেখছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে যে বড় বড় উদ্যোগপতিরা, শিল্পপতিরা জলপাইগুড়িতে বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের কোনো দিশা নেই। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সারাক্ষণ এই বিষয়ে অতন্দ্র প্রহরীর মতো খবর করে যাচ্ছেন। আপনাদের নজরেও বোধহয় সে ধরনের কোনো উল্লেখযোগ্য শিল্প কল কারখানা, যেখানে হাজার হাজার এই শিক্ষিত বেকার যুবক যুবতী উপযুক্ত, যারা শিল্প কলকারখানায় উপযুক্ত, আর তাদেরকে কর্মবিনিয়োগের যে জায়গা, আর সেই জায়গা বা সেই পরিকাঠামো কিন্তু রাজ্য সরকার গড়ে উঠতে পারেনি। আজকে যে কারণে এই যে আমি প্রথমেই বললাম যে এই যে পরিযায়ী শ্রমিক গড়ে প্রায় 1.5 লাখ করে এক একটা বিধানসভাতে, আজকে এই পরিযায়ী শ্রমিক এত পরিযায়ী শ্রমিকের এটা একটা মানে মূল কারণ। তারপরে এই আমাদের জলপাইগুড়ি জেলাতে যে শিক্ষা ব্যবস্থা, গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা বেহাল দশা, বেহাল চিত্র ফুটে উঠেছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের এই জলপাইগুড়ি জেলাতে প্রায় 200টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। মাননীয় এবং তৃণমূল কংগ্রেস গর্ব করে বলে বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে ভারতীয় জনতা পার্টি ছেলে খেলা করছে। প্রবাসী বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কাছে, বাংলা এবং বাঙালি সংস্কৃতির পীঠস্থান হচ্ছে বাংলা ভাষায় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো। একদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো ঢালাও বন্ধ হয়ে যাচ্ছে, যা যদিও যে কয়েকটা আছে সেখানে ছাত্র নেই। তাহলে এই অবস্থাতে উনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে উৎকর্ষতা বৃদ্ধি করার যে পীঠস্থান,
সেই পীঠস্থানকে বন্ধ করে দিয়ে উনি বাংলা এবং বাঙালি দরদ দেখাচ্ছে পাবার জন্য। যে পরিকাঠামো রাজ্য সরকার দ্বারা তৈরি করা প্রয়োজন ছিল, সেই পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই কৃষক সমাজ আজকে অথই জলে। তাদের আগামী ভবিতব্য কি তারা নিজেরাও খুঁজে পাচ্ছে না। আপনারা বর্তমানে জানেন এই যে আলুর মরশুম, আজকে দেখেন প্রত্যেকটা চাষির মাথায় হাত, আলুর বাজার মূল্য নেই, কোনো আলু বিক্রি হচ্ছে না। এক একজন কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য যে ছোট ছোট ঋণদানকারী সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষকরা যেভাবে আলু চাষ করেছে, আজকে খোঁজ নিয়ে দেখুন আপনারা সাংবাদিক বন্ধুরা, দেখবেন যে হয়তো কোনো অঘটন না কোনো কৃষক ঘটিয়ে ফেলে, এটা আমাদের কাছে বিরাট আশঙ্কা। তাই এক্ষেত্রেও অর্থাৎ কৃষকদের সামগ্রিকভাবে কৃষকদেরকে তাদের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে, তাদের কৃষি সরঞ্জাম থেকে শুরু করে, সার থেকে শুরু করে, আর প্রত্যেকটা বিষয়ের উপরে চরম কালোবাজারি এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিত হচ্ছে। তাই কৃষককুল এখানে একটা ধ্বংসের মুখে পড়ে আছে। এ বিষয়ে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কি বললেন শুনুন। এদিকে বিজেপির এই পদক্ষেপে জলপাইগুড়িতে তাদের সংগঠন আরো কতটা মজবুত হবে সেটাই এখন দেখার। যেখানে মহিলাদের নিরাপত্তা নাই, সেক্ষেত্রে এটাকে চার্জশিট ছাড়া আর কোনো কিছু বলা যায় কি? সুতরাং আমাদের এখানে যে চার্জশিট কথাটা বলা হয়েছে, এটা খুবই ন্যায়সঙ্গত এবং আমার মনে হয় খুবই এটাই প্রাসঙ্গিক। এই চাকরিকে সামনে রেখে আসন্ন বিধানসভা পশ্চিমবঙ্গকে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, প্রথম কথা। কারণ এই বিজেপি সরকার না আসলে এখানকার এই যে অবস্থা, এটা অপরিবর্তিত থাকবে। পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়ার কাজটা আরও বেশি দ্বীপে নিয়ে যাবে। চলে গেছে, কিন্তু আরও বেশি গহ্বরে নিয়ে যাবে। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপি আসতে হবে এবং পশ্চিমবঙ্গের চেহারাটাই, পশ্চিমবঙ্গের যে আগের যে গৌরবটা, সেই আগের যে গ্ল্যামারটা, সেইটা নিয়ে আসতে পারবে খালি বিজেপি সরকার। তাই বিজেপিকে আমরা চাইছি বিজেপি আসুক পশ্চিমবঙ্গে। বিজেপিকে আনার জন্য আপনাদের যারা ভোটার আছে, সমস্ত মা বোন, দিদি দাদা, ভাই বোন, সবাইকে আমার অনুরোধ যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনুন। পশ্চিমবঙ্গে একটা পরিবর্তিতভাবে একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা, সুন্দর পশ্চিমবঙ্গ, খুব ভালো পশ্চিমবঙ্গ, যেই পশ্চিমবঙ্গ আবার অগ্রগণ্য হবে সমস্ত ক্ষেত্রে, সেই পরিবর্তনকে সেইটাকে মাথায় রেখে আপনার পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন, ভারতীয় জনতা পার্টিকে আনুন। নমস্কার। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে 12 বিঘা জমিতে আলু চাষ করে ব্যাপক ক্ষতির মুখে কৃষক সুশীল রায়। লাগাতার বৃষ্টির জন্য সমস্ত আলু প্রায় নষ্ট। কি করে এই ক্ষতির টাকা আসবে সেই চিন্তায় কৃষক সুশীল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। তার পরিবারের দাবি, গত দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় সুশীল রায়ের। কৃষকের মৃত্যুতে গভীর শোকের ছায়া জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে 12 বিঘা জমিতে আলু চাষ করতে সুশীলবাবু প্রায় 3 লক্ষ টাকা খরচা করেছিলেন। তবে লাগাতার বৃষ্টির জন্য জমিতে জল জমে যায়। আলু তুলতেই পারেননি কৃষক, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ঋণ করে সুশীল রায় এই আলু চাষ করেন। সেই টাকা কিভাবে শোধ করবেন সেই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। সুশীল রায়ের পরিবারের সদস্যরা জানান, এই ক্ষতির চাপ নিতে না পেরে মৃত্যু হয়েছে তার। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। আমার রোগীটার আসলে অ্যাকচুয়ালি তো আলু করছিল গ্রামের মানুষ, আর এবারে আলুর যা অবস্থা বুঝতেই পারতেছে। আলু বেশি করছিল, ওইটাই একটা টেনশন। আর 2 বছর আগে ওনার মেয়ে মারা গেছে, সেটা একটা টেনশন। তার আরও 1 বছর আগে ওনার ওয়াইফ মারা গেছেন, যার জন্যে এই টেনশনে আর কি মনে হয় করছে, স্ট্রোক করছে আর কি। আলুতে তো প্রচুর ক্ষতি হয়েছে, সব আলু ধরো নষ্ট, কোনো আলু উঠাইতে পারেনি। কতগুলো আলু করেছিল? কত বিঘা জমি? আলু ওনার তো প্রায় 12-14 বিঘা জমি আছে, কারণ সবগুলোতেই করছে আলু। কত টাকা ইনভেস্ট করেছিল? ইনভেস্ট তো না হলো করে 3-4 লাখ টাকা মতো হবে। উঠাতে পারে না, একটা উঠে
আলু একটা উঠে পারে। আপনাদের অনুমান সেই কারণে স্টক করবে। হ্যাঁ, সেই টেনশনে হয়তো স্টক করছে। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি গোরালবাড়ি অঞ্চলে। কি নাম ধরে? সুশীল রায়। বয়স কত? হ্যাঁ, বয়স সুশীল রায়, সুনীল রায়। হ্যাঁ, বয়স 52-55 এরকম। সুনীল রায় না সুনীল রায়? সুনীল রায়। সুনীল রায়। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে বিধানসভা ভোটের প্রশিক্ষণ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন ভোটকর্মী ভূপেন রায়। রবিবার অসুস্থ ভোটকর্মীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ভূপেন রায় শহরের শিরিষতলার বাসিন্দা, শহরের ক্লাব রোডের পিডি কলেজের কর্মী। ভোটকে কেন্দ্র করে দফায় দফায় ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। এই দিনও ভোটের প্রশিক্ষণ শুরু হয়। বিদ্যালয় চত্বরে ভোটকর্মী ভূপেন রায়ের প্রেশার থাকায় মাটিতে পড়ে গিয়ে তিনি অচৈতন্য হয়ে পড়েন। সহকর্মীরা নির্বাচন কমিশনের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান ভূপেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ও প্রেশার উঠছিল, পড়ে গেছে। কোথায়? ওই এফডিআই স্কুলে মাঠে কি হচ্ছিল এখানে? মাথা ঘুরে পড়ে গেছে। না, এফডিআই স্কুলে মাঠে কি করছে? ট্রেনিং ছিল, ইলেকশনের ট্রেনিং। হ্যাঁ, এখন কেমন আছে? এখন ঠিক আছে, নর্মাল হয়ে গেছে। আচ্ছা, বাড়ির লোকজন এসছে? হ্যাঁ, বাড়ির লোক আসছে। তুমি কি করে, কিসে চাকরি? পিটিগুলো যে চাকরি করেনি, কিসে? পিটিগুলো যে চাকরি করে। কি করে? হ্যাঁ তুমি এখন সুস্থ আছো তো? হ্যাঁ, এখন কি নাম? সুস্থ। কি নাম? ভূপেন রায়। বয়স কত? বয়স তো জানি না তো। কোথায় বাড়ি ওনার? ও শিরিষতলা বাড়ি। হ্যাঁ। ধীমান রায়ের রিপোর্ট। মাল বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা রাজেশ ছেত্রীকে দলে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বাগরাকোটের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং জেলা কমিটির সম্পাদক পদে নিযুক্ত হন। রাজেশ ছেত্রীকে দলে ফিরিয়ে আনার কারণ হিসাবে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর সাংগঠনিক দক্ষতা আর ভোট ম্যানেজমেন্টের ক্ষমতার গুরুত্ব উপলব্ধি করেই তাকে পুনরায় দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে প্রায় 9,000 ভোটের ব্যবধানে 2024 সালে কমিয়ে মাত্র 350 ভোটে নামিয়ে আনার পিছনে রাজেশ ছেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সর্বপ্রথম তো দেখেন, আমার উপরে অনেক বড় উপকার করলো দল। এই যে আমাকে আজকে এত সম্মানীয় পদ দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, সেকেন্ড ইন কমান্ড হয়। তো কিন্তু একটু দেরে এটা ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু একটা কাওয়াত আছে, দের আয় পর দুরুস্ত আয়। তো কাজ করতে হবে, দায়িত্ব খুশি থেকেও বেশি এখন দায়িত্ব বোধ হয়েছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আর আমাদের বিধানসভার যিনি মন্ত্রী আছেন, ওনাকে আবার মন্ত্রী করব, আবার মন্ত্রী করে আমরা পাঠাবো, জিতাবো, হিউজ ভোটে জিতাবো। আমাকে দায়িত্ব দিয়েছে দল। এখন আমি ডিস্ট্রিক্টে আমাকে দল যেখানে যেখানে বলবে, আমার সব জায়গা ভালো সম্পর্ক আছে, মানে আত্মীয় স্বজনরা আছে, আমাদের বন্ধু বান্ধবরা আছেন। জলপাইগুড়ি বলেন, রাজগঞ্জ বলেন, এই যে এদিকে আপনার নাগরাকাটা বলেন, আমার ফুলবাড়ি ডাবগ্রামে বলেন, সব জায়গা আমার আত্মীয় স্বজনরা আছে। দিদি দল যেখানে আমাকে যেরকম ডিসিশন দিবে আমি ওটা পালন করব। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও প্রচারে নেমেছেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। রবিবার সকাল থেকে ইন্দিরা কলোনি বাজারে পাশাপাশি আশেপাশের এলাকা ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। বৃষ্টি মাথায় নিয়েই মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। দেবরাজ বর্মন বলেন, জলপাইগুড়ির মানুষের সমস্যা বুঝতে পারেন তিনি, তাই তাদের জন্য কাজ করতে চান। কথা প্রচারে এসছি, মানুষের কাছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, যাওয়া হচ্ছে। সুতরাং বৃষ্টি বাদলের দিন সেটা কোনো ব্যাপার না। তো প্রচার চলছে, আমরা মানুষের সঙ্গে বৃষ্টি, ঝড়, বন্যা, জলপাইগুড়িতে বন্যার ইতিহাস আছে, আপনারা জানেন। প্রত্যেক বছরেই 4-5 দিন করে আমাদের জলপাইগুড়িতে বন্যার কবলে পড়তে হয়, সেখানেও আমরা থাকি, এখনও আছি। প্রচার হচ্ছে, মানুষের জ্বালা যন্ত্রণা সব কিছুর কথা মানুষ বলছে। যারা ধর্মটাকে বেশ করে রাজনীতি করতে আছে, দেখুন দুটো হয়, একটা হচ্ছে মানুষের রুজি রুটির দাবি নিয়ে যে রাজনীতি, সেটা আমরা করছি। আরেকটা হয় মানুষের
আসল দাবিগুলোকে আড়াল করার জন্য ধর্মের ওপর ভিত্তি করে ধর্মের ওপর বিভাজন করে যে রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের কথা। এবং মানুষের রুটি রুজি কর্মসংস্থানের দাবি নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের পথ, সেটাই আমাদের নীতি। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী বৃষ্টিকে উপেক্ষা করে রবিবাসরীয় প্রচারে নেমেছেন। শান্তিপাড়া কালীবাড়িতে পুজো দিয়ে তিনি বয়েলখানার বাজার, স্টেশন বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারের ঝড় তুললেন। জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। অনন্তদেব জানিয়েছেন, শহরের মানুষের কাছে তিনি খুব ভালো সাড়া পাচ্ছেন। করলা নদীর নব্যতা বৃদ্ধি, যানজটের সমাধান, ছিটমহলের জমির অধিকার সহ বিভিন্ন ইস্যুতে ভোট চাইছেন তিনি। তিনি আরও বলেন, জলপাইগুড়ির সংস্কৃতি রক্ষা করাই তার প্রধান লক্ষ্য। গেলেন বাজার, বিভিন্ন বাজারগুলো তো রবিবারের বাজারে কি দেখলেন? মানুষের দুহাত তুলে আশীর্বাদ করতেছে আমাকে, এবং তারা এই সরকার হাত থেকে মুক্তি যাচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে এই স্বৈরাচারী সরকার যেভাবে মানুষ অপসারণ তৈরি করেছে, তার হাত থেকে মুক্তির জন্য ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করার জন্য মুখিয়ে আছে। আগামী 23শে এপ্রিল পদ্মফুল চেনে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপকভাবে জয়লাভ করবে এবং জনগণ সরকার প্রতিষ্ঠা করবে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে হনুমান জন্ম জয়ন্তীর সূচনা হয়েছে কদমতলার হনুমান মন্দিরের উদ্যোগে। আজ থেকে 6 দিন ব্যাপী চলবে এই উৎসব। শোভাযাত্রায় মহিলা পুরুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করেন, সঙ্গে ঢাকের বাদ্যি। হনুমান জয়ন্তী হিন্দু দেবতা হনুমানের জন্ম তিথিকে উদযাপিত করে চিহ্নিত করে। এটি চৈত্র মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। এই দিনে ভক্তরা হনুমান মন্দিরে যান, হনুমান চালিসা পাঠ করেন এবং রামায়ণ গান করেন। কদমতলার হনুমান মন্দিরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, এই উৎসব তাদের জীবনে নতুন শক্তি আর আনন্দ নিয়ে আসে। আজকে কদমতলা হনুমান মন্দিরের পক্ষ থেকে আজকে শুভারম্ভ হইল কদমতলা হনুমানের যে জন্মোৎসব আছে, ওর শুভারম্ভ আজকে প্রসেশন দ্বারা চালু করা হলো। কি হবে কয়েকদিন পর্যন্ত? আজকে যেমন প্রসেশন হলো, প্রসাদ আছে। 1 তারিখে বহিরাগত শিল্পী দ্বারা ভজন কীর্তন হবে, আর 2 তারিখে বজরঙ্গবলীর জন্মদিন। ওই দিন বজরঙ্গবলীর সবাই প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবে। 3 তারিখে যজ্ঞ হবে। এটাই আমাদের উৎসব। অমিত বণিকের রিপোর্ট। ধূপগুড়ি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধূপগুড়িতে নিজেদের সংগঠন আরও মজবুত করতে উদ্যোগী বিজেপি। সেই ধারাবাহিকতায় ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর অঞ্চল এলাকায় 4টি পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির পক্ষ থেকে দাবি, যোগদানকারীরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। জেলা বিজেপির সম্পাদক মাধব রায় জানান, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একাংশ বিজেপির প্রতি আস্থা রেখে দলে যোগদান করছে। তিনি বলেন, তৃণমূলের নেতারা এলাকার মানুষকে ঠকিয়েছে, তাই কোনো কাজ করেনি। সেই জন্যই বিজেপির দিকেই ঝুঁকছে মানুষ। এদিকে বিজেপিতে যোগদানকারী পরিবারের সদস্যরা জানান, তারা তৃণমূলের হয়ে কাজ করতেন, কিন্তু কোনো কাজ করা হয়নি, তাই বিজেপিতে এসেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলের এক নেতা বলেন, বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে, তাদের কোনো কাজ নেই। আমাদের আসন্ন বিধানসভাকে সামনে রেখে যে প্রচার অভিযান চলছে, তো ঝালদা টু জিপি এলাকায় এসে আমরা যখন প্রচারে ঘুরছি, তখন কিছু মানুষ উৎফুল্ল হয়ে ভারতীয় জনতা পার্টির যোগদান করার জন্য একদম ব্যতিব্যস্ত, যে আমরাও আজকের থেকে বিজেপি। তার জন্য আমরা একটা বৈঠকখানায়, আমরা একটা বাড়িতে বসে আজকে সেখানে আমরা 4টা পরিবারকে আমরা যোগদান করালাম। কারণ এই অঞ্চলের মানুষ, বিশেষ করে ঝালদা টু অঞ্চলের মানুষ বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যারা কেন্দ্রীয় সরকারের যে ঘর, কেন্দ্রীয় সরকারের যেটা আবাস আর কি, তারপরে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো পায়নি এখানকার মানুষ, দীর্ঘদিন ধরে বঞ্চিত। তো এখানকার তৃণমূল নেতাদের যে অহংকার
যে দাম্ভিকতা, যে অত্যাচার, যে ভ্রষ্টাচার, তারই প্রতিবাদে এখানকার সাধারণ মানুষ আজকে বেদিব্যস্ত হয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন এবং সাধারণ মানুষও চাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হোক। শুভসাচী মজুমদারের রিপোর্ট। বোয়ালমারীর প্রধান পাড়ার বাজারে বৈষ্ণব পদাবলী কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ভক্তদের ঢল নামে। কীর্তনের আসরে ভক্তদের ভিড় এবং খিচুড়ি প্রসাদ সেবনের লম্বা লাইন চোখে পড়ল। বোয়ালমারীর প্রধান পাড়া হাট নামযজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে শুক্লা অধিকারী নামে এক পদাবলী কীর্তনিয়া বলেন, এখানে কীর্তন করতে এসে ভক্তদের এমন উপস্থিতি দেখতে ভীষণই ভালো লাগছে। এখানে কেমন লাগছে কীর্তন? খুব ভালো। কি ধরনের কীর্তন করলেন? খুব ভালো। কি কীর্তন করলেন আজকে? আজকে ফেরাদুষ্ট আসন গাইলাম। আচ্ছা, মানে অষ্টকালীন বলে এটাকে? হ্যাঁ, পদাবলী কীর্তন, পদাবলী কীর্তন। বৈষ্ণব পদাবলী, ফেরাদুষ্ট গাইলাম। এই যে আমার বাবা। কেমন লাগছে এই জায়গায় কীর্তন করতে এসে কেমন লাগছে আপনার? হ্যাঁ, অমিত বণিকের রিপোর্ট। বৃষ্টি কমে রোদ উঠতেই জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। কম দামে সেলের জিনিসপত্র পেয়ে সাধারণ মানুষ খুব খুশি। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় এবছরও ছোটখাটো ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে জামা, জুতো, ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র কম দামে বিক্রি করছেন। জলপাইগুড়ির একটি ঐতিহ্য এই চৈত্র সেল। প্রত্যেক বছর এই সময় সেলের আকর্ষণ হয়ে ওঠে এই জায়গা। থাকে ভিড়ে ঠাসা। ব্যবসায়ীরা জানিয়েছেন, জলপাইগুড়ি শহরে চৈত্র সেলের বাজারে জমজমাট ব্যবসা হচ্ছে। মূলত গেঞ্জি, হাফ প্যান্ট বিক্রি হচ্ছে। কেমন দাম? 150-150 টাকা এখন। কি কারণে এটা মূলত? এটা আমাদের চলছে প্রতি বছর একটা উৎসব, আমাদের এটা পয়লা বৈশাখের জন্য এটা বিক্রি কেমন? এখন একটু বাজারে একটু মন্দায় আছে। এখন বুঝতে পারছি কি হবে এখন বাজারে। এই যে আপনারা এই যে সস্তাতে এই সময় দেওয়ার কারণ কি, আর বা কি কোথা থেকে আনেন? সস্তায় আমরা দিই, আমরা প্রতি বছর এটা আমাদের এটা পালন করি। এটা আমাদের সারা বছর বিক্রি, প্রতি বছর একটা সস্তা করি। সেল এটা তো প্রত্যেক বছর আদিকাল থেকে হয়ে আসছে। চৈত্র সেল মানে নতুন বছরের সূচনা হবে, তাই পুরোনো বছরের সমাপ্তি। এই জন্য আমাদের দোকান এবং আশেপাশে সব দোকান মার্চেন্ট রোডে সবসময় সস্তায় মাল দেওয়া হয়। আমরা যেমন 150 টাকা গেঞ্জি, হাফ প্যান্ট দিচ্ছি। এরকমই ব্যাপারটা, সবাই দোকানে ভালো জমজমাট, মানুষের কম দামে ভালো মাল পাওয়া যায়, সারা বছর ইউজ করে। এই সেলের ব্যাপারটা এভাবেই হয়। ভিড় কেমন দেখছেন? ভিড় তো এবছর একটু কম আছে, আবহাওয়া পরিস্থিতি খারাপ, ভোট এবং চারদিকে যুদ্ধের ব্যাপারটা একটা আছেই। হ্যাঁ, একটু ভিড় কম হচ্ছে। আশা করি 1-2 তারিখ থেকে মোটামুটি একটা ভিড় পাওয়া যাবে, আশা রাখা যাবে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ধূপগুড়িতে ফের ভয়াবহ আগুন, ভস্মীভূত 7টি দোকান। জলপাইগুড়িতে বৃদ্ধার কাটা মাথা খুঁজতে ড্রোনের সাহায্য। তৃণমূলের 15 বছরের শাসনকালে দুর্নীতি আর অব্যবস্থার চার্জশিট প্রকাশ করল বিজেপি। জলপাইগুড়িতে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, চিন্তায় মৃত্যু কৃষকের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।